প্রাডো গাড়ি কিন্তু কত বছর লাগে? আমরা এখন প্রাডো গাড়ি চলে ছাত্র নেতাদেরকে টক শোতে আসতে দেখি এবং বেশ মারমুখী বেয়াদবের মতো কথাবার্তা শুনি অমুকের পা চাটছেন আপনি, এইরকম ভাষা ব্যবহার করা হয়। তো এই যে বেয়াদবির সংস্কৃতিটা চালু হলো কখন? ওই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায়। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পক্ষকে পৃষ্ঠপোষকতা করে ক্ষমতায় বসিয়ে দেবার চেষ্টা করেছিল এই সাম্প্রদায়িক ডানপন্থী শক্তিকে, জামাত এবং অর্ধ জামাত যেটা এনসিপি, যাদের অধিকাংশ আগে শিবির করত। এগুলো সকলেই এক ধরনের গুপ্ত অবস্থায়। বাট এনসিপি তো সেটা স্বীকার করে না। আমি কি স্বীকার করব যে আমি এটা করে এসেছি যদি আমি এটা অপকাজ করে? এনসিপি স্বীকার করেন, এটা এনসিপির ব্যাপার। যেটা আমার মতামত আমি দিচ্ছি, আমি তো আর বলতে পারি না যে এনসিপি আপনাকে এটা স্বীকার করতেই হবে। আমার মতামত হচ্ছে যে আমার পর্যবেক্ষণ, আপনারা সেটা মানতেও পারেন, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন না। যে আপনি বলতে পারেন এখানে সাম্প্রদায়িক শক্তি বা ডানপন্থার বা জঙ্গি শাসনের আপনি চিহ্ন কোথায় দেখলেন? চিহ্ন দেখলাম যে অহরহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, আপনার মুক্তিযুদ্ধের যেই ইতিহাস নিয়ে বিকৃত করা হলো, জুলাই সনদের ভূমিকাতে পাকিস্তান বাহিনী হয়ে গেল হানাদার বাহিনী। তো এইসব কি ইঙ্গিত দেয়? আপনার 32 নম্বর 3 বার বুলডোজার দিয়ে ভাঙা হলো, এগুলো কি কিছু ইঙ্গিত দেয় না? এখন আসুন যে হ্যাঁ আওয়ামী লীগ এত দুরাচার করেছে, আপনি আওয়ামী লীগকে পক্ষে বলছেন। এখানে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষের কিছু নাই, কিন্তু একটা শক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার জোর করে বড় করবার চেষ্টা করেছে, সেই জায়গাটিতে আপত্তি। আপনার কোনো কিছু জোর করে গ্যাস দিয়ে বড় করা যায় না। একটা রাজনৈতিক দল, আচ্ছা বাংলাদেশের ইতিহাসে 54 বছরে আপনি কয়টা উদাহরণ দিতে পারবেন একটি রাজনৈতিক দল 1 বছরের মধ্যে সংসদের 3য় বৃহত্তম রাজনৈতিক দল? আছে, ফ্রিডম পার্টি। এরশাদের আমলের একটি নির্বাচন হয়েছিল, ফ্রিডম পার্টিকে তৈরি করা হয়েছিল এবং তারা এইরকমই একটি আসন নিয়ে, এই কর্নেল ফারুক রশিদ, তারা ছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী, তারা কুড়াল মার্কা প্রতীক নিয়ে সংসদে বসে গেছে। তবে এনসিপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে পরে আত্মপ্রকাশ করলেও তারা তো রাজনীতির ইতিহাস তো তাদের আছে, ছাত্র রাজনীতি তারা করতো। হ্যাঁ, ইতিহাস তো সকলেরই থাকবে, ফ্রিডম পার্টির ইতিহাস নাই? ফ্রিডম পার্টি তো যে একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দিয়ে রাজনীতি, তারা কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি রাজনীতির মধ্যে। আমি তো বলছি না উড়ে এসে জুড়ে বসছে, আমি কি বলেছি যে এই শব্দটা আমি বলেছি না, আমি বলতে চাচ্ছি আপনি বলেন, আমি একবারও বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ধরেন একটা সন্তানের জন্মগ্রহণ করতে হলে 9 মাস লাগে, আপনি 1 মাসে বলবে উড়ে এসে জুড়ে বসবে না, তা হবে না। তাকে সেইভাবে প্রত্যেকটা পর্যায়ে পার হতে হবে। সেই পর্যায়টিকে পার হয়নি তারা। পর্যায়ে পার হলে তো এইরকম কথাবার্তা শুনতাম না, এইরকম আচরণ শুনতাম না একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, এবং এইভাবে রাস্তাঘাটে তাদেরকে মার খেতে দেখতাম না। মানুষ কেন এত অসহনীয়, মানে অসহ্য হয়ে উঠছে? মার খাওয়াটাকে তো তারা আইন শৃঙ্খলার ব্যর্থতা বলছেন। অবশ্যই আমিও বলছি আমার অপছন্দ হবে একজনের বক্তব্যটা। আমি একটু আমার বক্তব্যটা শেষ করি, পরে আমাকে প্রশ্ন করেন। আমি যেই জায়গাটাতে ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, তার যে পৃষ্ঠপোষকতায় তাদের যে একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, এই দেশে অনির্বাচিত কি একটা সরকার থাকবে, তারা যেহেতু থাকতে পারে নাই, তাদেরই লেসপেন্সারদেরকে রেখে গেছে, তাদের লেসপেন্সার এনসিপি। এবং যেহেতু এনসিপি খুবই একটা ছোট রাজনৈতিক দল, সত্যপ্রসূত, তাদেরকে প্রশ্রয় দিয়ে বা আশ্রয় দিয়ে জামাত তাদের ফায়দাটা লুটে ফেলতে চেয়েছে। এই হচ্ছে সমীকরণ। জুলাইটাকে যদি জুলাইয়ের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে দিতেন, আপনি সেখানে কাউকেই আপনি সরকারের পৃষ্ঠপোষকতার দরকার ছিল না। এনসিপির যে গৌরবজনক ভূমিকা ছিল, এনসিপির বলতে আমি বুঝাচ্ছি এনসিপির ভিতরের যে ছেলে মেয়েরা আছে, তারা তো সকলেই অংশগ্রহণ করেছিল। তাদের আজকে না হোক 5 বছর পরে তো তারা ঠিকই রাজনীতিতে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে তারা তো তাদের স্ট্রাগলটা বুঝতে পারতো। সবকিছুর জন্য একটা স্ট্রাগল লাগে। আপনি পরীক্ষায় 90 পাবেন, আপনার 3 মাস পড়তে হবে না? নাকি আপনার যে আমি যদি শিক্ষক পরীক্ষায় প্রস্তুত দেখিয়ে দেয়, তাহলে তো সে 1 রাত পরেই 90 পেয়ে যাবে। এই 1 রাত পরিয়ে 90 পাওয়ার দল হচ্ছে এনসিপি। এবং সেই কারণে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, আজকে দেখা যাচ্ছে যে জাজমেন্টাল হয়ে যাচ্ছে সবকিছু, অর্থাৎ মব সন্ত্রাস, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। তবে এনসিপি কি বলে জানেন তো, যে বিএনপি যেটা 17 বছর চেষ্টা করেও পারেনি, তারা সেটা অনেক কম সময় পেরেছে। ঠিক আছে, সেটা এনসিপি ব্যাখ্যা দিতে পারবে। আমরা যেটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে যে ঘটনাটি ঘটে একটা কোটা বিরোধী আন্দোলন নিয়ে, এবং এই কোটা বিরোধী আন্দোলন এর আগেও হয়েছে 18 সালে, এবং এইখানে 17 বছরের নিপীড়ন, নির্যাতন, জুলুম সবকিছু গিয়ে এই জুলাইয়ের এই ছাত্র অভ্যুত্থানের সাথে মিলেছে।
সব মানুষ, সেখানে কি ছাত্রদল ছিল না? সেখানে কি বামপন্থীরা ছিল না? বামপন্থী না থাকলে এই গান কে গিয়েছে, জন্ম আমার ধন্য হলো, এই মোমবাতির লক্ষ লক্ষ মানুষের হাতে মোমবাতির এই চিন্তা এসেছে কোথা থেকে? এই সমস্ত কিছু তো বামপন্থীদের মাথা থেকে এসেছে। বামপন্থীরা আছে কোথায় রাজনীতিতে? এইটাই সরিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ আদর্শবাদী নৈতিকতা ভিত্তিক রাজনীতি যেন না থাকে সমাজে। এনসিপির যে আদর্শ, তারা তাদের আদর্শ সামনে নিয়ে আসবে অবশ্যই। এনসিপির রাজনীতি করার শতভাগ অধিকার আছে, আমি তো সেটা অস্বীকার করছি না। আমাকে একটু শেষ করতে দেন দুলাই। আমি যেই জায়গাটাতে সমস্যাটা হচ্ছে সেখানে হচ্ছে যে আপনি সরকারি পৃষ্ঠপোষকতার কারণে যে প্রশ্নটা আপনি করেছিলেন ওখানে আমি আসতেই পারি নাই, যে জুলাই সনদও এক ধরনের প্রতারণা, এবং সেই প্রতারণার কারণে বিএনপি এখন সেটা মানতে পারছে। ওকে, আমরা এই ব্যাপারে আবারও শুনবো। আমরা শিশিরের কাছ থেকে আগে শুনে আসি। এমন অভিযোগ আমরা অনেক শুনেছি যে এনসিপি নেতাদের লাইফস্টাইলে পরিবর্তন চলে এসেছে, তারা আগে যেমন ছিলেন 1 বছর পরে সবকিছু পরিবর্তিত হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে আপনারা কি আসলে একদিনে বড়লোক হয়ে গিয়েছেন এরকম কিছু, বা রাজনীতিতে একদিনে নেতা বনে গেছেন? আমি আপনাকে বলি, কার প্রাডো গাড়ি আছে তাকে স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করা হোক। দেশের দুদক আছে, আইন আছে, আদালত আছে। কেউ যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে থাকে তাহলে তো বিএনপি ক্ষমতায় বা তারাই ক্ষমতায়, তো তারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করুক। তো তোমরা এই জায়গায় করাপশন করেছো, আমরা আমাদের যদি করাপশন দেয় আমরা অভিযুক্ত হই, আদালত দ্বারা প্রমাণিত হই, আমরা এই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু আমাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য এই ধরনের বায়বীয় অভিযোগ এগুলো কিন্তু হচ্ছে মানুষ, জনগণ নেয় না। প্রথম তারা বাংলাদেশে কি মানে আওয়াজটা তুললো, জামাত বাংলাদেশে 2% 3% ভোট আছে, এনসিপি ওদের সাথে গিয়ে ওরা কি ভোট পাবে? একটা সিটও পাবে না। তো নির্বাচনে তো জনগণ রায় দিয়ে দিল। যদি আরো ভালো একটা ফেয়ার ইলেকশন করা যেত তাহলে তো মানে আমরা দেখাই দিতাম আমাদের কতটুকু সক্ষমতা আছে, জনগণ আমাদের কত ভালোবাসে। আজকে এনসিপি কে বলা হচ্ছে ফ্রিডম পার্টি। এনসিপি নেতারা যেখানে যায় সেখানে জনসমুদ্র তৈরি হয়। সিলেটে গোয়েনঘাটে হামলা দিয়েছে, লক্ষ জনতার সমাবেশ হয়েছে। আমরা এতটুকু প্রত্যাশা করি না, যখন হামলাটা দিয়েছে জনগণ পঙ্গপালের মতো আমাদের সমাবেশে যোগ দিচ্ছে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ এনসিপি বাংলাদেশের মানুষকে বেটার বাংলাদেশ উপহার দিবে এবং ক্ষমতা গিয়ে দিবে, এবং সুশাসনের মাধ্যমে দিবে, নিপীড়নের মাধ্যমে না। তারপরে বলা হলো কি এনসিপি গঠন প্রক্রিয়া নিয়ে এনসিপি হচ্ছে, আচ্ছা আমার বলেন তো, ইন্টারিম যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের বামপন্থীরা দেশের মানে ইউজিসি চেয়ারম্যান হয় নাই, বিশ্ববিদ্যালয়ের বিসি হয় নাই, একই সাথে বাউলদের আমি এটা রাষ্ট্রীয় পদ কিনা, শুধু এনসিপি দুজন, মাত্র দুজন দুটা রাষ্ট্রীয় পদ গ্রহণ করছে, পুরো সরকার এনসিপির হয়ে যা। অথচ এরকম বামপন্থীরা এখনো ক্ষমতায় আছে বিএনপির সাথে। ইন্টারিমের সময় তারা বামপন্থী 2 উপদেষ্টা ছিল, এবং অনেকে বিসি প্রবিসি এবং বিভিন্ন রাষ্ট্রীয় পদে বিভিন্ন কমিশনে তারা ছিল। এখন আমার কথা বলছি তারাই ক্ষমতা, মানুষও কিন্তু নির্যাতিত হচ্ছে। এবার আসেন না বিএনপির কথা বলি, আসেন ইন্টারিমে ক্ষমতা আসার পরে মাঠ ঘাট হাট কারা এগুলো দখল করছে? আজকে বালুর মাঠ, চাঁদাবাজির মাঠ, আপনার এই বিভিন্ন বাস স্ট্যান্ড, এগুলো থেকে কারা চাঁদা উঠায়? এছাড়াও আগে যে চাঁদা ছিল আওয়ামী লীগ আমলে 500 টাকা, এই চাঁদা এখন হয়ে গেছে আপনার ফুটপাতে 1000 টাকা। এই চাঁদাগুলো কারা নেয়? আছে আমরা শিশির আমরা এটাও শুনেছি কিন্তু যে হাসপাতাল বা ভার্সিটি গুলো দখল করেছে শিবিররা। ওরা তো নির্বাচিত ভাবে হয়েছে, আর শিবির দখল করা কেন? মানুষের ম্যান্ডেট দিয়েছে। আগে থেকেই নাকি শিবির ঢুকে বসে আছে, যে জন্য ছাত্রদল। আরে আপনি তো নির্বাচনের মধ্যে প্রমাণিত হয়েছে। এখন আমি আপনাকে বলেন ইউনূস সরকার ক্ষমতায় বসায় দিতে চাইছিল কি? আপনার কি মনে হয় ইউনূস সরকার লন্ডন মিটিং এর পরে তারেক রহমানের ক্ষমতা বসায় দিল, আর দোষ পরে হচ্ছে ডক্টর ইউনূস? তো আমরা মনে করি বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে লন্ডন মিটিং এর পরে, বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করছে, বামপন্থীদের কাছে ক্ষমতা হস্তান্তর করছে। কারণ বিএনপির সাথে এখন জুনায়েদ সাকি থেকে শুরু করে অনেক বাম আছে, সাবেক বাম আছে যারা একসময় বাম করতো। তাহলে বিএনপি এখন দায় নিতে হবে বামেরা? আওয়ামী লীগের সময় বামেরা 15 বছর আওয়ামী লীগের সাথে বামেরা কুসুম বিরোধিতা করছে। বামদের কোন সিনিয়র নেতাকে হত্যা করা হয় নাই, আয়না করে নেওয়া হয় নাই, তাদেরকে দেখা মাত্র গুলি দেওয়া হয় নাই। কিন্তু এই দেশের ডানপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে, যারা প্র্যাকটিসে মুসলিম, তাদেরকে দেখা মাত্র গুলি করা হয়েছে। তাদের বাঁচার অধিকার ছিল না। তারা যদি কোথাও গর্তে গিয়ে লুকাইতো, ওই গর্তে গিয়ে গুলি করা হতো। আজকে তাদেরকে আবার হত্যা করার জন্য বামপন্থীরা একটা বয়ান তৈরি করছে যে বাংলাদেশের ডানপন্থার উত্থান হয়ে গেছে। বাংলাদেশে কোন দিন বামপন্থা ছিল? বাংলাদেশ তো এই দেশটা তো সবসময় ডানপন্থা ছিল। বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীরও ডানপন্থী, বাংলাদেশে খ্রিস্টান জনগোষ্ঠীরও ডানপন্থী, মুসলমানরাও ডানপন্থী। এখানে তো পুরো জমিনটাই তো ডানপন্থীদের। আবার এখানে ডানপন্থার উত্থানটা কেন হওয়ার দরকার আছে? ডানপন্থার তো উত্থান দরকার নাই। সবসময় বলে আপনারা মধ্যপন্থা অবলম্বন। এখন যদি বলা হয় আমি তো মুসলমান, আমার পূর্বপুরুষরা মুসলমান ছিল, এবং আমি মনে করি আমার পরবর্তী প্রজন্ম মুসলমান থাকবে, আমি এ নিয়ে গর্ববোধ করি। তো আমাকে নতুন করে মুসলমান দরকারটা কি?
আমি তো আজকে মুসলমান নাকি? উগ্র ডানপন্থা বা আবার আসেন। মৌলবাদের উত্থান কিন্তু আপনার ধর্মকে নিয়ে আসছে না। আপনি অত্যাচার আমরা নির্বাচিত এমপিরা আমাদের সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে গেছে, আর আপনি বলতেছেন তাহলে আমরা বাউলদেরকে যে ধরে ধরে নিয়ে পেটানো হলো সেটাকে অ্যাকাউন্টেবল করেন। এগুলোর সাথে ছাত্রদল যুবদল জড়িত, কুষ্টিয়া হামলা দিয়েছে, অ্যাকাউন্টেবল করেন না তো কারা এর প্রকৃত ঘটনা। বিএনপি যদি আজকে দলীয় কোন দলের 300 নেতা কর্মী খুন হয়, এটা দায় দেয় হয় এনসিপি কে। মব সন্ত্রাস নাকি এনসিপি করে, এনসিপি নেতা কর্মীদের চোখ তুলে নেওয়া হচ্ছে, এটা নিয়ে বিন্দু মাত্র প্রতিবাদ করা হয় না। আচ্ছা আপনি বলেন তো, ইন্টারিমের 2 বছরে এনসিপি কার চোখ তুলে নিছে? আওয়ামী লীগ অথবা বিএনপি দেখান তো এনসিপির অমুক নেতা চোখ তুলে নিছে। অথচ বিএনপি দেখাতে পারবেন 300 নেতা কর্মী দলীয় কোন দলে খুন হয়েছে, অপোজিট কোষে মেরেছে, নিজের নেতা কর্মীদের মেরেছে। আর আওয়ামী লীগ তো 17 বছর এদেশের মানুষের স্ল্যাটারিং করেছে, গণহত্যা চালাইছে, যখন সুযোগ পেয়েছে তখন গণহত্যা করছে। তো এখন আপনি বলেন মব সন্ত্রাসটা কারা করে? টিআইবির প্রতিবেদনে আসছে 91% বাংলাদেশে মব করে হচ্ছে বিএনপি, কিন্তু দায় দেয় এনসিপি কে। 7% মব করেছে ইন্টারিমের সময় আওয়ামী লীগ, দায় দেয় হচ্ছে এনসিপি কে। এগুলো তো পৃথিবীর মানে বলা যেতে পারে একদম নির্ভেজাল। আপনারা এই বয়ানগুলো ভাঙতে কি চেষ্টা করছেন? আমরা মনে করি জনগণ এগুলো উড়াই দিছে, তো জনগণ নির্বাচনের মধ্য দিয়ে এনসিপির ম্যান্ডেট দিয়ে দিছে এনসিপি কে। এবং এখন প্রত্যেকটা সমাবেশে জনগণ ওই সমস্ত যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তাদের বয়ানগুলোকে উড়াই দিচ্ছে, জনস্রোতের মধ্যে উড়ে দিচ্ছে, জনসম্পৃক্ততার মধ্যে উড়ে দিচ্ছে। হামলাটা করছে কারা? পদযাত্রা হামলা করছে সন্ত্রাসীরাই, সন্ত্রাসী বিএনপি, এখানে কোনো অন্য কেউ নাই। আগে হামলা করতে আওয়ামী লীগ আমাদের প্রতি, এখন করতেছে বিএনপি। জনগণ করছে না। জনগণ কেন হামলা করবে? জনগণ তো আমাদের সাথে আছে, ভালোবাসছে। ওকে না জনগণ তো আমাদেরকে আবার আসেন আর বলা হচ্ছে কি একটু শুনে আসি। নির্বাচন আমার তো শেষ করতে দিবেন একটু। নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, দেখছেন লাইনে চলে আসছে। ঠিক আগে বলতো বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা বলা যাবে না, বঙ্গবন্ধু পরিবার নিয়ে বলা যাবে না, শেখ হাসিনাকে নিয়ে একটি কথা সহ্য করবো না। এখন শুরু হয়ে গেছে আবার নিয়ে বলা যাবে না, জাইমা রহমানকে নিয়ে বলা যাবে না, তারেক রহমান সাহেবকে নিয়ে বলা যাবে না, খালেদা জিয়াকে নিয়ে বলা যাবে না, জিয়াউর রহমানকে বলা যাবে না। তাহলে আপনারা ঘোষণা দেন আমরা সংবিধান মানি না, সংবিধানের বাদ স্বাধীনতা আমরা মানি না। আগে বলেছেন যে সংবিধানের 39 অনুচ্ছেদে আপনাদের কথা বলতে পারেন না, নির্বাচিত প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না। আপনি যদি সংবিধান মানেন, সংবিধান 39 অনুচ্ছেদে 72 সংবিধানের কথাই তো বলেন, তাহলে তো আপনারা ওই সময় বলেন যে সবার বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করা যাবে। এটা কি যৌক্তিক? তাহলে সমাবেশের অধিকার কেন আছেন না? ভাষা ইউজ করা কি যৌক্তিক? আপনি আমাকে দেখান। এগুলো কি যৌক্তিক? আমি আপনাকে বলি শুনেন, আপনি বিএনপি এবং আওয়ামী লীগের গালিগুলো একসাথে করেন, এদের মানে শব্দগুলো একসাথে করেন, আর এনসিপিগুলো একসাথে করেন। আপনি 90% বাংলাদেশে সবচেয়ে বেশি গালিগালাজ করে বিএনপি লোকেরা। আমরা তো বিএনপি তো নতুন করে শুরু করেছে না, আপনি সুন্দর করে শুরু করে নাই। আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারটা দেখেন না, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, কিন্তু ওনার ব্যাপারটা কেমন? এই লেভেলে আমাদের লোকজন যাইতে আরো 15 বছর লাগবে। আপনারা যাইতে চান তো না? না কেন? আমরা তো রাজনীতি করি। নাসিরকে নিয়মিত ডারবি নাসির বলে গালিগালাজ করে ওনারা, বা বিএনপির লোকজন বা বিএনপির অ্যাক্টিভিস্টরা। কোথাও কি দেখছেন এটা নিয়ে কোনো প্রতিবাদ হইতে? ওর মা তুলে বোন তুলে। আর আওয়ামী লীগের প্রত্যেক দিন আমাদের মানে টাইমলাইনে এসে যেভাবে বট বাহিনী দিয়ে মা তুলে বোন তুলে গালিগালাজ করে, এর 10 ভাগও তো এনসিপি নেতারা করেন। আমার দর্শক কনফিউজ হয়ে যাবে, বট বাহিনী আসলে কার? বট বাহিনী কার? বট বাহিনী যারা ক্ষমতা থাকে তারা। আগে আওয়ামী লীগের সাইবার ইউনিট ছিল, এখন বেঙ্গালুরু থেকে এটা চালায়, দিল্লি থেকে আওয়ামী লীগের এখন সাইবার ইউনিট চালায়। এটার সাথে বিএনপিটা এলাই করেছে, বিএনপি বট বাহিনী পালে, তাদের সাইবার ব্রিগেড আছে। জি আবার আসবো মাহবুব আজিজ, আপনি কি তাহলে এখন কুসুম কুসুম বিরোধিতা করছেন বিএনপির? আচ্ছা শুনেন, রাজনীতি নিয়ে আলাপ তো একটু প্রাসঙ্গিকতার মধ্যে থাকলে ভালো হয়। ওনারা রাজনীতি বলতে আসলে কি বোঝেন? ওনারা রাজনীতি মধ্যে তাদের যে বিখ্যাত নেতা, যাকে জাতীয় কবির কবরে সাহিত্য করা হয়েছে, এই সমস্ত শব্দই তো তারা আমদানি করেছেন। গত 54 বছরে একটা শব্দ দেখাতো এরকম কোন রাজনৈতিক মঞ্চে উচ্চারিত হয়েছে কিনা? কুসুম কুসুম বিরোধিতা। এই যে অশালীন শব্দ, যা ইচ্ছা তাই বলা, জাজমেন্ট করা, অমুক অমুকের দালাল, তমুক তমুক, কথায় কথায় আপনারা এখান থেকে টাকা খান, ওখান থেকে টাকা খান। টাকা খাওয়া ছাড়া ওনারা কিছু বোঝে? এই প্রশ্নটি যে তারা করে যে আমাদের এই যারা আমরা কথা বলছি তাদের অতীত 30 বছরের ইতিহাস বের করুক তো তারা। টাকাই যদি খাবো তাহলে এই আওয়ামী লীগের কাছ থেকে এখন খেতে হবে, যারা ভঙ্গুর, যারা দেশে নাই, পালিয়ে গেছে, তাদের কাছ থেকে টাকা খেতে হবে। এখন তো বলবে বিএনপির কাছ থেকে। এখন আমাদের বিএনপির কাছ থেকে এই বয়সে এসে এই কথা বলে টক শো করে টাকা খেতে হবে। বামদের ব্যাপারে এই অভিযোগটা বারবারই আসে, তারা সরকারের সাথে। তারপরে প্রশ্ন করেন আমাকে 2 মিনিট কথা বলতে দিবেন না? অবশ্যই দিব। আপনি মাঝখানে কথা বলেন তাহলে তো ভাই প্রশ্ন না, তাহলে আমিও ভুলে যাই। একটু না প্রশ্ন লিখে রাখেন না, এইভাবে কথা বলা যায় না। সেটা হচ্ছে পরিষ্কারভাবে এনসিপির সবচেয়ে বড়
রাজনৈতিক দুর্বলতা হচ্ছে তাদের কোনো দর্শন নাই, দৃষ্টিভঙ্গি নাই। তারা বলতেছে আমরা প্রধানমন্ত্রীকে গালি দিব, যে আপনারা বঙ্গবন্ধুকে গালি দিতেন না, সেক্ষেত্রে ঠিক আছে আমরা দিতাম না, মেনে নিলাম। আপনারা কি করতে চান, কি রাজনীতি আপনারা করতে চান, আপনাদের অর্থনৈতিক চিন্তা কি, আপনাদের সামাজিক চিন্তা কি, আপনারা দেশের পররাষ্ট্র নীতি নিয়ে কি একটি কথা তারা কোনোদিন বলেছে? কথা বলতে পারে তারা এইসব নিয়ে? একটা খালি খাইয়ে ফেলবো, ধরে ফেলবো, মেরে ফেলবো, দালালি করেন, টাকা খান, এই তো 4টা শব্দ তারা বলে। আর কি বলে? আপনারা আরেকটা শিখেছে নতুন, যে আপনারা বামপন্থী ছিলেন, এখন বিএনপিতে গিয়ে যুক্ত হয়েছেন। আমরা তো ভাই আপনাদের সাথেও যুক্ত হতে চাই, কিন্তু আপনাদের রাজনীতিটা কি সেটা তো জানি না। আপনারা কখনো আপনারা জামাতের সাথে আপনারা একসাথে সারাদিন ধরে আপনারা নির্বাচন করলেন, করার পরে যেই হোটেলে ধরা শুরু করলো জামাত আপনাদের পিতৃব্যরা, আপনারা তখন আস্তে করে একটু মুখ ঢেকেছেন। কিন্তু আপনারা এবং তাদের মধ্যে তো কোনো রাজনৈতিক ফারাক নেই। তাদেরও মুখ পাকিস্তানের দিকে, আপনাদেরও মুখ পাকিস্তানের দিকে। আপনাদের রাজনৈতিক দর্শন আগে পরিষ্কার করুন। এবং সেইটা একটি দল তারা তৈরি করেছে। 26শে ফেব্রুয়ারি তারা আত্মপ্রকাশ করেছে 2025-এ ক্ষমতার মসনদে বসে, এখানে ক্ষমতার পৃষ্ঠপোষকতাতে যেই দলের তৈরি, সেই দল পুলিশ ছাড়া হাঁটতে গিয়ে কি অবস্থা হয় সেটা এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে। কাজেই আপনাকে স্ক্র্যাচে ভরে হাঁটলে হবে না, আপনার রাজনীতি থাকতে হবে। আপনি আরেকজনের বিরুদ্ধে কুযুক্তি দিয়ে চিৎকার করলেই বড় যুক্তি হয় না, আপনাকে আরো বেটার রাজনীতি দিতে হবে। আপনার বেটার রাজনীতি কি? বিএনপি খুবই খারাপ কাজ করছে, বিএনপি মানছে না সংস্কার, ধরে নিলাম। কেন সংস্কার মানছে না সেটার ব্যাপারে বিএনপি কথা বলছে যদিও, কিন্তু আমি একমত নই সেই কথায় ব্যক্তিগতভাবে। আমি মনে করি গুম কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ পৃথক যে ব্যাপারগুলো ছিল বিএনপির 31 দফার মধ্যে আছে, এটা নিয়ে বিএনপি জুলুমের শিকার হচ্ছে। কেন বিএনপি এটা মানছে না? অবশ্যই সেটা নিয়ে কথা হবে, সেটা নিয়ে ডিবেট হবে, সেটা নিয়ে সংসদে আলোচনা। সংসদে আপনারা আম বিনিময় করেন, সংসদে আপনারা পর্দা চান, এসি চান, ফ্রিজ চান, আর আপনারা হোটেলে গিয়ে ধরা পড়েন। আর একজন তো সারাদিন 5 দিনের মধ্যে ফেলে দেব, 2 দিনের মধ্যে ফেলে দেব, কি পার্সোনাল রক্ত ফেলেছে তারেক রহমান। এখন পার্সোনাল রক্তও যে থাকে এগুলো আমরা জানলাম। মানে এই যে বিষয়টা, আপনি একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কি, রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? আমরা আত্মপ্রকাশ করেছি 1 বছর, এত খালি শুনি 10 বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসবো। ক্ষমতায় এসে আপনি কি করবেন? এই ধরনের ভাষা যদি আমাদের শিশুরা শেখে, যে ভাষার মাধ্যমে জাতীয় কবির কবরে শায়িত হয়েছেন, সেই ভাষা তো আর আমাদের এই দেশে আমাদের থাকাই হবে না তাহলে। কাজেই আপনাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছুই বাংলাদেশের অনুকূল নয়, যেমনটি অনুকূল নয় জামায়াত ইসলামীর। কাজে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে সংসদে আমরা যে বিরোধী দলকে দেখছি, সেটা বাংলাদেশের আবহমান সংস্কৃতি, আবহমান যে কৃষ্টি, সভ্যতা, ন্যূনতম যে মানবিকতা, সেই সব কিছুর কাছে যায় না। কাজেই আমাদের এই সময়ে আমাদের তরুণ বন্ধুদের বুঝতে হবে যে আমরা যারা কথা বলছি আমরা তাদের বিরুদ্ধ শক্তি নই। আমরা চাই জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের স্পিরিট, যে সকলেই কথা বলতে পারবে, গণতন্ত্র হবে, জবাবদিহিতা হবে, কিন্তু আপনি সেটা আরেকজনের মান সম্মান মর্যাদা রেখে আপনি কথা বলবেন। তবে শিশির যেটি বললেন যে এই দেশের বরাবরই ডানপন্থা ছিল, ডানপন্থার উত্থান, হ্যাঁ সেটা ছিল বলেই তো পাকিস্তানটা ভেঙেছে। এই তর্কের মীমাংসা হয়েছে 1971-এ। তারা তো এই কথা বলবেই, যেহেতু তারা পাকিস্তানের এই তারা বলে বাংলাদেশ না বাংলাদেশ। এই বাংলাদেশ যারা বলেছে তাদের সাথেই তাদের নির্বাচনী ঐক্য, রাজনৈতিক ঐক্য। তিনি মুসলমান, আমি মুসলমান, বা আপনি মুসলমান, তাই বলে কি পৃথিবীর সবাই, বাংলাদেশের সবাইকে আমরা মুসলমান বলে বলবো যে আমরাই খালি 92% সবকিছু আমরা করবো? তা তো হতে পারে না। যেই ধর্মের একজন মাত্র সদস্য, তার সমান মর্যাদা অধিকার এই রাষ্ট্রের থাকবে, সেইটা যদি বলি তাহলে আমাদের ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলতে হবে। সেটা কি তারা বলে? সেটা তারা বলে না। তারা বলে আমরা সাম্য, ঠিক আছে সাম্য কিভাবে হয়? যখন বলে আমি মুসলমান, আমরা এটা করব, আমরা বেশি তখন কি হয়? কাজেই আপনি যখন এই মাজার পুড়িয়ে ফেলবেন, এখানে এমন ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে, মনে আছে না গাজীপুরের ঘটনাগুলো? তখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো তারা ক্ষমতায় ছিলেন, কি করেছেন? গণমাধ্যমে হামলা, উদীচিতে হামলা, ছায়ানটে হামলা, এই সময় কি করেছেন তারা? এবং এই আজকে যতই তারা অস্বীকার করুক না কেন, এইখানে 50%-এর বেশি অন্তর্বর্তীকালীন সরকার এই ডানপন্থীর
ভূমিকা ছিল। ঘটিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন উপদেষ্টা হয় কি করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন ছাত্রছাত্রী গণঅভ্যুত্থানে মারা গেছে? পুরো আন্দোলন তো নিয়ন্ত্রণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তাদের কোনো প্রতিনিধি নাই কোনো সরকারে, কারণ তারা হালুয়া রুটিটা খেতে চায় নাই, তারা আদর্শের জন্য রাজপথে ছিল। এই যারা আদর্শের জন্য রাজপথে থাকে তারা সবসময় পেছনের সারিতে চলে যায়, আর যারা আদর্শ বাদ দিয়ে নিজেদের মধুটা যায় তখনই তারা প্রাডো গাড়িতে চলে। এবং এক বছরে কোন অলৌকিক উপায়ে প্রাডো গাড়ির মালিক হওয়া যায় সেটা তারা এখন দুদক দেখায়, এবং সেই দুদক যখন তাদের ধরতে চায় তখন তারা নানান রকম বাহানা করে। এবং এইটাই তো আমরা রাষ্ট্রের কাছে চাই। আপনি এই গত 1.5 বছরে একটি বার শুনেছেন এই এনসিপির মুখে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা শ্বেতপত্র প্রকাশিত হোক? শুনেছেন একবারে? 900 শিশু মারা গেছে হামে, একবার শুনেছেন এই এনসিপির নেতাদের মুখে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের বিচারের মুখোমুখি করতে চাই? একবার শুনেছেন? কিভাবে শুনবেন? তারাই তো অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিচ্ছু জানে না, হামের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কাজে এই জায়গাগুলো যখন আজকে একটা যে লেখাপড়া জানে না, যে সভ্যতা ইতিহাস দর্শন জানে না, তারা যখন আমাদেরকে আইন শেখাতে আসবে তখন দেশের অভিমুখ কি হবে সেটা আমরা গত 2 বছরে টের পেয়েছি। বিএনপি যদি 2/3 আসনে এখানে না নির্বাচিত হয়ে আসতো তাহলে জাতির দুর্ভাগ্যের শেষ থাকতো না। এই যে আপনার উচ্চ কক্ষের কথা বলা হচ্ছিল, কেন জানেন? এনসিপি জামাত তো জানি আমরা 3-6% ভোট এই পৃষ্ঠপোষকদের ধাক্কাধাক্কিতে কত আর পাবো, ফার্স্ট তো আর হইতে পারবো না, আর আওয়ামী লীগ যেহেতু নাই সেকেন্ড তো হবই। তাহলে আমরা একটু আনুপাতিক হারে উচ্চ কক্ষের 100 আসনে যদি চলে যেতে পারি তাহলে তো সব মিলিয়ে আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছিলাম যে এই ব্যাপারগুলো কিভাবে যুক্ত হয়েছিল জুলাই সনদে? এই ব্যাপারগুলো তো পরিষ্কার ছিল। এইটা অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সময় দিতে পারে তত এনসিপি দাঁড়াইতে পারে, রাজনীতির মাঠে তারা দাঁড়াইতে পারে, এবং জামাতও তারা দাঁড়াতে পারে। এবং এই যে সময় ক্ষেপণের একটা বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। এবং তখন কিন্তু আপনি সালাউদ্দিন আহমেদ সম্প্রতি সংসদে বলেছেন যে আমরা তখন সবকিছুতে হ্যাঁ বলেছি, কারণ নইলে তো আমাদের নির্বাচনই দেয় না। অন্তর্বর্তী সরকার এটাও কি নৈতিকভাবে ঠিক? অবশ্যই ঠিক। আপনি যখন আমার সাথে প্রতারণা করবেন, আপনি একটা ছুরি নিয়ে এখানে বসে আছেন, আমি তখন তো বুঝবো যে না আপনি কলম নিয়ে বসে আছেন বলে আমি আত্মরক্ষার ব্যবস্থা করব, কারণ ছুরির বিরুদ্ধে কলম নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না আপাতত। আপনি প্রতারণার বিরুদ্ধে আপনাকে কৌশল করতে হবে, এটা প্রতারণা নয়। আপনি আমার কথাটা শেষ করতে দেন ভাই। আপনি একটা গণভোট করছেন 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন আপনি আলোচনা করেন নাই, আপনি দিয়ে ফেলেছেন প্রশ্নপত্রে। আপনি এটা কার সাথে প্রতারণা? পুরো জাতির সাথে আপনি প্রতারণা করেছেন। আপনি 11টা নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, আপনি সেই ডিসেন্টের উপরে ভোট দিতেন, এবং বিএনপি যেই 11টি ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা ছাড়া তো তারা সবকিছু মানতে রাজিই আছে। তাহলে এই 4টি ভোট কেন 4টি প্রশ্ন? এটি কিন্তু আসল শুভঙ্করের ফাঁকে, ওখানে কিন্তু উচ্চ কক্ষের কথা আছে। ওই উচ্চ কক্ষে 100 জন মনোনীত হবে আনুপাতিক হারে, অর্থাৎ আমরাও মামুরা আরো বসতে পারবে। যেই মামুরা এখন বাইরে আছেন সেই মামুদেরকে বসানোর ফিরিস্তি হলো উচ্চ কক্ষ। এবার আমি একটু বলি, এই যে উচ্চ কক্ষের যে ব্যাপারটা সেটাতেও তো জনগণ রায় দিয়েছে। এখন আপনি বলছেন বারবার রায় দিল, জনগণ তো গণভোটে রায় দিয়েছে। কোন জায়গায় বলেন তো একটু? গণভোটে তো এই ব্যাপারগুলো আসেনি। শেষ করেন, আমি আমার নোট অফ ডিসেন্ট গুলো যেহেতু গণভোটে আসেনি, নোট অফ ডিসেন্ট ছাড়াই তো জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তাই তো? এখন আপনি বলছেন যে কৌশল অবলম্বন করে নির্বাচন করেছে, কিন্তু সেটি কি আসলে জনগণের সাথে প্রতারণা নয়? জনগণের সাথে আগে প্রতারণা যদি হয় সরকারের, তখন আর কি করা যাবে? জনগণের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, 1 নম্বর কথা শুনেন, হ্যাঁ ভোট যেটা হয়েছে, সরকার যখন নিজেই হ্যাঁ ভোটের বিষয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, একে তাকে দিয়ে 2 কোটি 3 কোটি টাকা দিয়ে হ্যাঁ ভোট, তার মানে কি সরকার চাইতে হ্যাঁটা জিতুক। তো সেই কারণে, এবং আপনি দেখুন যে 4টা প্রশ্নই তারা নিজেদের মতো করে বসিয়ে দিয়েছে। তার আগে তাহলে এই 9 মাস কেন আলোচনা করলো? অর্থাৎ সবচেয়ে বড় প্রতারণা করেছে সরকার। আর গণভোটে আপনার 6 কোটি লোক ভোট দিয়েছে নাকি? কত কোটি লোক? 70% না? হ্যাঁ 70% তো ভোট দিয়েছে। 70% ভোটে ভোট তো সবাই দেয় নাই, 6 কোটি ভোট, তার মানে না ভোট আছে তো, আবার অনুপস্থিত ভোট আছে, 9 কোটি ভোট তো সেখানে যাই নাই। তাও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু ভোট দিয়েছে, যারা যারা গিয়েছে তাদের মধ্যে আপনি এখন আমরা মিলে নিজেরা বলে প্রশ্নপত্র তৈরি করব, করে বলবো যে একটা ভোট দিব, ভোট দিয়ে বলবো যে এটা সংখ্যাগরিষ্ঠ ভাই, বা আপনাদের পছন্দ মতো করলেও সংখ্যাগরিষ্ঠ হবে না। এবং সেই জায়গায় না, এটা ভোটা এই গণভোট আপনারা নিজেরা করেছেন। এইটা গণভোটের দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের নিজেদের। এই গণভোটের ব্যাপারে আগে বিএনপি প্রধান রাজনৈতিক দল, দুটো দলকে আমাদের প্রধান মানতে হবে। 40
30% করে, এটা আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগে প্রথমে নিষিদ্ধ করা হয়েছে, যাতে আওয়ামী লীগ থাকলে তো এই ছোকরারা 1 বছরের টোকাইরা কোত্থেকে এসে ভরতে পারবে না, তো সেক্ষেত্রে কি দাঁড়াবে? এবং সেই জন্য এই টোকাই রাজনীতিবিদদের আমাদের টোকাইও বলতে কিন্তু বাধ্য হচ্ছে। শালীন ভাষা না, নয়। আমি শালীন ভাষা বলতে পারছি না, কারণ আমাদেরকে যে ভাষায় বলা হয়, আমি রেকর্ডেড বলতে পারবো যে আমাদেরকে কি ভাষায় বলা হয়, কোন জায়গা থেকে আমরা টাকা খাই, কিভাবে আমরা কথা বলি। আচ্ছা, আমরা উনি এখন- বলছেন না, এখন এগুলো না উনি বলি। বলছি না, কিন্তু আমাকে বলা হয়েছে পার্সোনালি, এবং সেই কারণে আমি বলছি। এবং আমি ঠিক করেছি এইভাবে বলবো, কারণ তারা যদি এই রকম ভাষা ব্যবহার করে, আমাদেরকে ওই ভাষা ব্যবহার করতে হবে। তারা তো বললোই যে অনেক কথা উনি কি কি বললেন সেটা তো বোঝাই যাচ্ছে, ভাষা একটু রিওয়াইন্ড করে শুনেন। কথা হচ্ছে ওই টোকাই অন্তর্বর্তী সরকার, বললাম আমি, কোট আমরা একটু আনকোট মূলধারার টোকাই মিডিয়ায় এসব না অন্তর্বর্তী বলি। সরকার এইটা গণভোটটা জাতির সাথে জালিয়াতি করেছে। ওকে, অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। জয়নাল আবেদিন শিশিরকে দিয়ে শেষ করব, শেষ পর্যায়ে আছি। মাহবুব আজিজ যেগুলো বললেন সেগুলোর উত্তর তো শুনবো। এবং জুলাই আন্দোলনটা কি আসলেই তাহলে মানুষের বিপ্লবের জন্য ছিল নাকি ক্ষমতার জন্যই ছিল? দেখেন, উনি প্রথম একটা কথা বললেন যে আমাদের পড়াশোনা, যারা পড়াশোনা জানে না তারা সংসদে চলে গিয়েছে এবং তারা টোকাই। এই যে যদি ধরেন আজকে যদি ওনাদেরকে আমরা টোকাই বলতাম, তখন বলতো তোমাদের ব্যবহার খুব খারাপ, এই জন্য তোমাদেরকে মারি। এখন ওনাকে যদি আমি বলি যে টোকাই বলার কারণে ওনাকে মারার অধিকার আছে কিনা, উনি এটা কি ব্যাখ্যা দিবে? ঠিক এটা যদি আমরা বলতাম, আমাদেরকে কিন্তু আপনাদের কারো কাছে আমরা এটা আশা হ্যাঁ, করি না। এখন দেখেন ব্যবহারটা দেখেন, কারা আসলে বাংলাদেশে কারা টক্সিক রাজনীতি ছড়ায়, কারা আসলে মানে গালিগালাজ করে, কাদের ব্যবহার খারাপ, মানে দর্শকের সিদ্ধান্ত উনি নিয়ে কিন্তু নিবে। বলছে উনাকে আগে বলা হয়েছে। না, আমি আপনাকে বলি শুনেন, আমরা পড়াশোনা জানি না, আমরা আসলে তো যারা পড়াশোনা জানে জনগণ তাদেরকে ভোট দেয় না কেন? 54 বছর ইতিহাসে তারা পার্লামেন্টে মানে সরকারি দল হইতে পারে না, বিরোধী দল হইতে পারে না কেন? বামপন্থীরা একমাত্র দল যারা বামপন্থীরা, তারা হচ্ছে বিরোধী দলের পতন চায়, এনসিপির পতন চায়, জামাতের পতন চায়। কেন ভাই তুমি বিরোধী দলের পতন চাও কি লেগে? তোমার এত শখ জাগছে কেন বিরোধী দল হইতে? তুমি সরকারি দল হও, তুমি ক্ষমতায় যাও, তোমার এত শখ কেন তোমার বিরোধী দল হইতে? বিরোধী দলে তো কোনো পাওয়ার নাই, তো সরকারি দলের পাওয়ার বেশি। তুমি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাও না, সরকারি দল হও না, না এরা বিরোধী দলের পতন চায়। আজীব এক জিনিস, এত পড়াশোনা জানে বলে তারা, এই হচ্ছে তাদের পড়াশোনা জানার লেভেল। আসে না বের দেখেন, আমরা নাকি গালিগালাজ করি। আজকে যারা বাংলাদেশে ভোট ডাকাতি করেছে 17 বছর, আমরা ডাকাতকে ডাকাত বললে এটা নাকি গালি হয়ে যায়। যারা জনগণের গণভোটের ম্যান্ডেটকে ডাকাতি করে ফেলেছে তাদেরকে আমরা ডাকাত বলতে পারবো না। যারা আজকে সারা দেশে চুরি চামারি করে, চোরকে চুরি বললে এটা নাকি গালি হয়ে যায়। যারা আজকে বালুমাঠ, যারা আজকে স্কুল কমিটি থেকে শুরু করে সমস্ত জায়গা দখল করছে, এই সমস্ত দখলদাররা আমরা দখলদার বলতে পারবো না, এটা নাকি গালি হয়ে যায়। আচ্ছা আমাকে বলেন তো, এই শব্দগুলো কি ডিকশনারিতে এনসিপি নিয়ে আসছে? এগুলো চর্চা হয় নাই? এগুলো 1000 বছর ধরে চোর দেশের মানুষ চোর বলে নাই, দখলদাররা দখলদার বলে নাই? নাকি এই শব্দগুলো আমরা আবিষ্কার করছি? এগুলো চোরদেরকে বলার জন্য তো হয়েছে, তাহলে আমরা তো ভাই ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করছি, কারণ আগে যারা ব্যবহার করছে এগুলো ওই তাদের জন্য ব্যবহার করছে, আমরা তাদের জন্য ব্যবহার করি। এবার আসেন, নোট অফ ডিসেন্টের কথা বললো, বিএনপি নাকি নোট অফ ডিসেন্ট দিছে, গুলো মানে নাই। আরে ভাই আমি তো বলি, তুমি গণভোটে নির্বাচনের আগে বলছো তুমি মদিনা সনদ মানবা, জুলাই সনদ মানবা, অক্ষর অক্ষর মানবা, আর তুমি মদিনা সনদ বাদ দাও, জুলাই সনদ বাদ দাও। তুমি বগুড়ার সনদটা আগে মানো, যেটা 2023 সালে রাষ্ট্র মানবতার 31 দফা দিছিল, ওইটার মধ্যে তো কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, ওইটার তো মধ্যে কারো তো বিরোধ ছিল না। এনসিপি তো তখন জন্ম হয় নাই, জামাতও বিরোধ করে নাই, তোমার ওই বগুড়ার সনদ কেন মানছো না? তারপরে বললো নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো নাকি বিএনপি মানছে না, সব মানছে। এই যে স্বাধীন বিচার বিভাগ নিয়ে যখন ইন্টারিয়াম যে অধ্যাদেশ দেয়, বিএনপি এটা নিয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেয় নাই, কোথাও দেয় নাই। ক্ষমতা আসার পর প্রথম দিনে পল্টি এগুলো মানছে না। এবার আসেন ওনারা গণভোটের ম্যান্ডেট, গণভোটের যে বিষয়গুলো ওগুলোকে আপনারা এবং অন্তর্বর্তী আমি আপনাদের বলি, এই দেখেন না, এই যে উনি বললো যে গণভোটের ম্যান্ডেট এটা ওনারা মানে মানবে না, মানে আসলে দেখেন ওনাদের ধরনটা কি দেখেন। ঠিক একইভাবে ওনারা জানেন শেখ মুজিবুর রহমান একমাত্র বাংলাদেশের মানে প্রেসিডেন্ট হয়েছে যিনি কোনো ভোট ছাড়াই প্রেসিডেন্ট হয়ে গেছে, ইলেকশন ছাড়া প্রেসিডেন্ট হয়ে গেছে, সংবিধান সংশোধন করি। মানে কবে ওনার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হবে সেটাও উল্লেখ ছিল না। মানে আপনার যদি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত অথবা আজরাইল দুনিয়া নামা আগ পর্যন্ত শেখ মুজিবের ওই প্রেসিডেন্টের মেয়াদ কোনো শেষ হওয়ার কোনো বিধান সে রাখে নাই। আমৃত্যু অথবা পৃথিবী কিয়ামত হওয়া লাগবে, তাই তার মেয়াদ শেষ হবে। দ্বিতীয়ত যে জিয়াউর রহমান যখন মানে সেনাবাহিনীর অধীনে, সেনা শাসনের অধীনে যখন গণভোট দেয় সেটার বৈধতা থাকে। এরশাদ যখন সংবিধানটা স্থগিত করে দিয়ে যখন গণভোট দেয় সেটার বৈধতা থাকে। জিয়াউর রহমান যখন মার্শাল লর ভিতরে সংবিধান ঢুকাই দেয় তখন সেটার বৈধতা থাকে। আর এনসিপি যখন বা দেশের জনগণ যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে এবং বিএনপি থেকে শুরু করে সিভিল সোসাইটি, দেশি বিদেশি যত দাতা গোষ্ঠী আছে